গুড ইভিনিং ফ্রেন্ডস, আপনাদের সবাইকে ফ্লেক্সি স্ট্রং টক্সের নতুন এপিসোডে স্বাগত। আমি আপনাদের হোস্ট লোকেশ নাথানি। আপনাদের সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা আর নতুন বছরের আগাম অভিনন্দন। ফুড আমাদের জীবনের ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। কথায় বলে না, পুষ্টিকর খাবার 95% অসুখ থেকে রক্ষা করে। যদিও এগুলো নিয়ে চারপাশে প্রচুর ভুল ধারণা আছে। আমরা মাঝে মাঝেই ভাবি, যদি হেলদি খাওয়া ও হেলদি থাকা দুটোই কি একসাথে সত্যি এবং মজার হতে পারে? এরকম আরও প্রশ্নের জবাব দেওয়ার জন্য একজন স্পেশাল এক্সপার্ট রয়েছেন আজকের সন্ধ্যায়। বন্ধুরা, আজ সন্ধ্যায় গেস্টের নাম সুমন আগরওয়াল। সুমন একজন নিউট্রিশনিস্ট, কোয়ালিফাইড ফিটনেস ট্রেনার এবং একজন লেখিকা। সুমন জানেন, ডায়েট প্ল্যান বোরিং হয়ে গেলে আর কাজ করে না। আফটার অল, কতদিন ধরে আপনি সেদ্ধ সবজি আর শুকনো রুটি খেতে চাইবেন? হেলথ আর নিউট্রিশনের প্রতি ওর হোলিস্টিক অ্যাপ্রোচ 15,000-এর বেশি মানুষের জীবনে পজিটিভিটি এনেছে। তাদের জীবন অনেক সুন্দর করেছে, ইনক্লুডিং দ্য রিচ অ্যান্ড ফেমাস। দেশে এবং বিদেশে ওর জীবনের মন্ত্র, খাবারের প্রতি ভালোবাসাকে কম্প্রোমাইজ না করেও ফিট থাকা যায়। সো ফ্রেন্ডস, প্লিজ জয়েন মি টু ওয়েলকাম সুমন আগরওয়াল। Dear friends, this is Suman Agarwal. Thank you Lokesh and thank you Flexi Strong Talk আমাকে এই প্ল্যাটফর্মে আনার জন্য, এই নিউট্রিশনের দুনিয়া নিয়ে আমার ভিউ শেয়ার করার জন্য। শুধুমাত্র মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক, চকলেট এসব নিয়ে নয়। এটা হচ্ছে বেসিক ফুড যেটা আপনি ভালোবাসেন কিন্তু খেতে পাচ্ছেন না, কারণ আপনি জানেনই না কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি 20 বছর আগে আমার জার্নি শুরু করেছিলাম, আর আমি নিজের একটা ছোট্ট গল্প আপনাদের বলি কিভাবে আমি ইভলভ করেছি, কিভাবে আমি সব কিছু খেয়েও ফিট থাকি। আমি জন্ম থেকেই যাকে বলে খুব রুগ্ন বাচ্চা ছিলাম। আমি হামাগুড়ি দেবার বয়সে মাসে অন্তত একবার অসুস্থ হতামই। তারপর ইয়াং অ্যাডাল্ট বয়সে 3 মাসে একবার। 30 বছর পর্যন্ত 3 মাসে একবার অসুস্থ হতাম। প্রচুর ওষুধ খেতাম। আমি লিটারালি অসুস্থ হতে হতে ক্লান্ত হয়ে গেছিলাম। আর সেখান থেকেই আমার মনে এই ইচ্ছেটা আসে যে কিছু একটা ফর্মুলা, ভালো কিছু একটা নিশ্চয়ই আছে, যেটা বোরিং নয়, যেমন স্যুপ আর স্যালাড, যাকে হেলদি বলা হয়। আমরা যেটা খাই সেটা যেন খেতে ভালো লাগে আর স্বাস্থ্যের ক্ষতিও না করে। কোনো ফর্মুলা আছে কি? তাই আমি অনেক বই পড়তে শুরু করলাম। আমি ফিট ফর লাইফ পড়তে শুরু করলাম, নিউজ পেপার থেকে ইনফরমেশন পড়তে শুরু করলাম, আর সেগুলো জীবনে মানতে শুরু করলাম। আর এটা আমাকে আরও অসুস্থ করলো, কারণ আমি শুধু নিউজ পেপার ফলো করছিলাম কোনো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড ছাড়া। তাই আমি ভিগান হয়ে গেলাম 3 বছরের জন্য। এতটাই খারাপ অবস্থা যে মাত্র 30 বছর বয়সে আমার পাটা তুলে আমাকে গাড়িতে রাখতে হতো। আমার একটা সাইটিকার ব্যথা ছিল, মানে আমি অসুস্থ হয়েছিলাম। মাই আই লেভেলস ওয়ার গোয়িং ডাউন। তারপর আমি ভাবলাম এবার পড়াশুনো করতে হবে। তাই আমি নিউট্রিশনের কোর্স করলাম, আমার ডায়েট কারেক্ট করলাম, নিউট্রিশনের বিজ্ঞানটা বুঝলাম, নিউট্রিশনের জগৎটা বুঝলাম, সেটাকে জীবনে গ্রহণ করলাম। আর এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে সেদিন থেকে আজ পর্যন্ত আমি অসুস্থ হয়েছি 3 মাসে একবারের বদলে আমার সর্দি কাশি হয় 3 বছরে একবার। এই স্টেজে আমি এসে পৌঁছেছি। আপনি নিশ্চয়ই ভাবছেন, ও নো, এটা অসম্ভব, কিন্তু ইটস পসিবল সঠিক নিউট্রিশনের সাহায্যে। এটা কিন্তু পার্টিকুলার খাবারের ব্যাপার নয়। ব্যাপারটা কিন্তু এরকম নয় যে ও এটা এলেক্সিরো, ওটা ভিটামিন। এই প্রশ্নটা আমি কতবার ফেস করেছি প্যান্ডেমিকের সময়, যে নিশ্চয়ই ইমিউনিটি বুস্টিংয়ের জন্য কোনো খাবার আছে, প্লিজ আমাদের বলুন কি খাবো। আমি বলতাম ব্যাপারটা তা নয়, এটা কমপ্লিট লাইফস্টাইল। আপনি কি খাচ্ছেন, কখন খাচ্ছেন, কিভাবে, কতটা খাচ্ছেন, কতক্ষণ ঘুমোচ্ছেন আর কতক্ষণ এক্সারসাইজ করছেন, এটাই হচ্ছে আসল। আর কিভাবে আপনি এনজয় করছেন পরোটা, দই, পনির, চিজ, ডালের ভালো গুণ, আপনি সব এনজয় করতে পারেন, কিচ্ছু ছাড়তে হবে না। প্রিয় মিষ্টিটাও খেতে পারবেন। তাহলে চলুন কিছু গোল্ডেন রুল নিয়ে আলোচনা করা যাক, বোঝা যাক, যেগুলো আমি এত বছরে বুঝেছি। এটা হচ্ছে আমার তৈরি 5টা গোল্ডেন রুল। সো লেটস টক অ্যাবাউট দোজ 5 গোল্ডেন রুলস। ফার্স্ট রুল, যেটা খুব সিম্পল, আমি এমন কিছু বলছি না যেটা অসাধারণ, এটা ভীষণ বেসিক। দিনে 4টে মিল, দিনে 4টে মিল আপনাকে নিতেই হবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক আর ডিনার। এটা নতুন কিছু নয়, কিন্তু এই ফাস্টিং ডায়েটের চক্করে লোকজন ডিনার করছে না, কিংবা আগে ডিনার করে নিচ্ছে বা ব্রেকফাস্ট করছে না। কিন্তু কেন? লিটারালি ওয়াই? এটা তো ইমিউনিটির ক্ষতি করছে ভীষণভাবে। তাই দিনে 4টে মিল খেতেই হবে।
আর এই 4টে মিলের মধ্যে 4 ঘন্টার গ্যাপ থাকবে, এটাই রুল। 4টে মিল খান 4 ঘন্টা অন্তর। আমি নতুন কিছু বলছি না, এটাই আমাদের বছরের পর বছর করতে বলা হয়েছে। আপনার ব্রেকফাস্ট হবে 9টায়, লাঞ্চ 1টায়, বিকেলে স্ন্যাক্স 5টায় আর ডিনার 9টায়। নতুন কিছু নয়, তাই না? কিন্তু এটা ফলো করতে হবে। কাজের জন্য, ওজনের জন্য আপনি মিল স্কিপ করে যাচ্ছেন বা ইভিনিংয়ে ব্যস্ত থাকছেন, ইভিনিং স্ন্যাক্স খাচ্ছেন না, তাহলে কি হবে? আপনি ডিনারে প্রচুর খেয়ে ফেলবেন। লিটারালি ডাবল ডিনার করছেন বা তারপর ডেজার্ট বা মিষ্টি খাচ্ছেন। তাই চেষ্টা করুন ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনারের মধ্যে 4 ঘন্টার গ্যাপ রাখতে। 4 ঘন্টার ফাঁকটা যেন থাকে। 3 ঘন্টার গ্যাপও থাকতে পারে, কিন্তু 3 থেকে 4 ঘন্টার গ্যাপটাই বেস্ট ব্রেকফাস্ট বা যে কোনো দুটো বড় মিলের মধ্যে। তাহলে এটাই আমাদের ফার্স্ট রুল। এবার সেকেন্ড রুল। প্রথমে 4টে মেজর মিলের ব্যাপারে কথা বলা যাক। এই 4টে মেজর মিলের মধ্যে মানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারে 4টে মেজর ম্যাক্রো কিন্তু অবশ্যই থাকতে হবে, মানে প্রোটিন, কার্বস, ফাইবার আর ফ্যাটস। এগুলোর মধ্যে একটাও যেন মিল থেকে মিস না হয়। কেন? কারণ প্রত্যেকটা ম্যাক্রো মানে প্রোটিন বা ফ্যাট বা কার্বোহাইড্রেট বা ফাইবার সবারই মেজর একটা রোল আছে। কার্বোহাইড্রেট, এটা আপনাকে এনার্জি দেয়। এটার একটা প্রোটিন স্পেয়ারিং এফেক্ট আছে। এটা পেশির জন্য দরকার, তাই কার্ব থাকাটা খুবই দরকারি। এরপর আসি প্রোটিনে। প্রোটিন আজকের দিনে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। বিশেষ করে যারা ভেজিটেরিয়ান তারা খুব সহজেই প্রোটিন খাওয়া ছেড়ে দেয়। এমনিই ছেড়ে দেয়, ভাবে যে ঠিক আছে শুধু ডাল ভাত সবজি খেয়ে নেবো, তাতে কি আছে, প্রোটিন আমরা খাবো না। কিন্তু প্রোটিন খাওয়া খুব জরুরি। কারণ আপনি ভেবে দেখুন, মাথা থেকে পা, মাথার চুল 93% প্রোটিন। হিমোগ্লোবিন, গ্লোবিন ইজ দ্য প্রোটিন। তাই প্রোটিন না খেলে আপনার রক্তে প্রভাব পড়তে পারে। তারপর আপনার স্কিন রিজেনারেটেড হয়, সেটা প্রোটিন। তারপর আপনার হরমোনস প্রোটিন দিয়ে তৈরি। আপনার গ্যাস্ট্রিক জুসেস, বাই জুসেস, গ্যাস্ট্রিক জুসেস, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই সব কিছু প্রোটিন থেকেই তৈরি হয়। তাই সব কিছু ইফেক্টেড হয়। সব কিছু, আপনার নখ প্রোটিন দিয়েই তৈরি। তাই মাথা থেকে বা আপনার সমস্ত মেজর ফাংশনস, আপনার মাসল, সব কিছুই প্রোটিন থেকে আসে। তাই প্রোটিন নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না, কিন্তু একই সঙ্গে প্রচুর পরিমাণে খাওয়া যাবে না, আবার কম করেও খাওয়া যাবে না। আপনাকে প্রোটিন প্রোফাইলটা মেনটেন করতে হবে। মানে আপনি যদি এতটা কার্ব খান তাহলে আপনাকে এতটা প্রোটিন খেতে হবে। এটাই মানে এইভাবেই আমরা মেপে নিতে বলি বা মেজারমেন্ট, মানে প্রোটিনের ক্যালকুলেশনের জন্য আপনাকে কারোর গাইডেন্স নিতেই হবে। নইলে থাম্ব রুল হচ্ছে মহিলাদের 50 to 55 গ্রামস প্রোটিন দরকার আর পুরুষদের প্রোটিন দরকার 60 to 75 গ্রামস। এটাই থাম্ব রুল। কিন্তু এই ক্যালকুলেশনটাই সবচেয়ে ডিফিকাল্ট পার্ট, কারণ কার্বেও কিছু প্রোটিন থাকে, এমনকি ভেজিটেবলেও সামান্য প্রোটিন থাকে। টাফ ক্যালকুলেশন, কিন্তু এটাই প্রোটিনের পরিমাণ আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের জন্য। আপনি যখন মিলে প্রোটিন খাবেন তখন আপনার রক্তে সুগার রিলিজটা একটু কমে যায়। ওকে, না হলে হাই কার্ব খাবার খেলে সুগার খুবই বেড়ে যায়, তারপর সুগার পড়েও যায় তাড়াতাড়ি, তখন আপনার বারবার খিদে পাবেই। তাই আপনার ডায়েটে প্রোটিন ইনক্লুড করাটা খুব ইম্পর্ট্যান্ট। প্রোটিনের অপশনগুলো খুবই সিম্পল। ব্রেকফাস্টে ডিম, দই বা পনির ফর ব্রেকফাস্ট বা মিল্ক। আর ভেজিটেরিয়ানদের জন্য মুগ বা সাম্বার। আপনার কার্বস কোনগুলো? ইডলি, টোস্ট, ফ্লেক্স। এটা হতে পারে পরোটা, উপমা, পোহা, যে কোনো কিছু। তো আপনি যে কোনো কম্বিনেশন বানিয়ে খেতে পারেন। তারপর লাঞ্চের জন্য আপনার প্রোটিন হতে পারে ডাল, আপনার প্রোটিন হতে পারে চিকেন, ফিশ, আবারও ডিম বা দই, পনির, এনি অফ দিস, ছোলে, রাজমা, এগুলো সব লাঞ্চের প্রোটিন। ডিনারের ক্ষেত্রেও সেম অপশন। কার্বের জন্য একই, রুটি, ভাত, পাস্তা, নুডলস, যা কিছু আপনি খেতে পারেন। বাজরা রুটি, নাচি রুটি, মানে যে কোনো কিছু কার্বের জন্য খেতে পারেন। এবার ফাইবার আমরা কোথা থেকে পাই? সবজি থেকে পাই। কিন্তু মেইন ফাইবার যেটা, সেটা কিন্তু আমরা কার্বোহাইড্রেট থেকে পাই। রুটিতে ফাইবার লুকিয়ে থাকে, এমনকি ডালেও সলিবল ফাইবার থাকে। তো ফাইবার আমরা ভেজিটেবল থেকে পাই মোস্টলি। তাই এটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনি আপনার মিল মানে লাঞ্চ আর ডিনারে একটু ফাইবার রাখুন, যে ভেজিটেবল আপনি ভালোবাসেন, আর ব্রেকফাস্টের সাথে আপনি ফল খেয়ে নিন। তাহলে এটা হলো আপনার প্রোটিন, কার্বস অ্যান্ড ফাইবার। এবার আমরা কথা বলি সেই খারাপ জিনিসটা নিয়ে, উইচ ইজ ফ্যাট, যাকে খারাপ করে দেওয়া হয়েছে। ফ্যাট হচ্ছে খারাপ জিনিস, কিন্তু এই খারাপটারও দরকার আছে। কেন আমরা ডায়েটে ফ্যাট রাখবো? ফ্যাটস আর ভেরি ইম্পর্ট্যান্ট গাইজ। এটা শুধু আমাদের অর্গান বা আমাদের জয়েন্টে প্রলেপের, মানে যাকে বলে কুশন, সেই কুশনের কাজ করে না। এটা হেভিলি ইনভলভড আমাদের 4টে ইম্পর্ট্যান্ট ভিটামিনেও, A, D, E and K। এই ভিটামিনগুলো আমাদের ব্লাডে সার্কুলেট করতে পারে শুধুমাত্র ফ্যাট মিডিয়ামের সাহায্যে।
তাই আপনার ডায়েটে যদি খুব কম ফ্যাট থাকে তাহলে এই ভিটামিনগুলো আপনি পাবেন না, অথচ এগুলো আপনার ডায়েটে থাকা ভীষণ জরুরি। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার ডায়েটে কিন্তু ফ্যাট থাকতেই হবে। নন ভেজিটেরিয়ান যখন চিকেন বা ফিশ খায় ওদের খাবারে হিডেন ফ্যাট থাকে। আপনি যখন পনির বা দই খান সেখানেও হিডেন ফ্যাট থাকে, তবে ডালে কিন্তু কোনো ফ্যাট থাকে না। তাই প্রোটিন হিসেবে ডাল খেলে তখনই আমরা ফুডটাকে টেম্পার করে ফেলি, যেটাকে আমরা বলি দম দেওয়া। এটা আমরা করি যাতে আমাদের খাবারে ফ্যাটটা আসে। আমরা রুটিতে ঘি লাগাই বা পরোটাতে ঘি লাগাই। একটা ব্যালেন্সড ডায়েট হওয়া খুব জরুরি। ফ্যাট 3 রকমের হয়, মিউফা, পিউফা অ্যান্ড এসএফএ। তিনটেরই 1:1 রেশিও হতেই হবে। তো এটা গেল ফ্যাটের কথা। ফ্যাট খিদে পাওয়াটাকে অনেকটা ডিলে করে দেয়। মানে ধরুন আপনি যদি প্রপার ওয়েতে ইন্ডিয়ান খাবার খান, তাতে ফ্যাট আছে, প্রোটিনও আছে, ফাইবারও আছে, কার্বও আছে, সেক্ষেত্রে 3 ঘন্টা লাগে আপনার পেটটা খালি হতে। ফলে আপনার যাকে বলে তাড়াতাড়ি মানে খুব চট করে খিদে পায় না, আর আপনি প্রপারলি নেক্সট মিলের জন্য ওয়েট করতে পারেন। কিন্তু খাবারে ফ্যাট না থাকলে সহজেই পেটটা খালি হয়ে যায় 2 বা 2.5 ঘন্টার মধ্যে, তাই তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এই ক্ষেত্রে একটাই রুল আছে যেটা আপনাকে মাথায় রাখতে হবে ফিলার্স বোঝার জন্য, সেটা হলো আপনি গ্রেনস খাবেন না, আনাজ খাবেন না। আপনি খেতে পারেন ডাবের জল, কোকোনাট ওয়াটার, ছাস, টি, কফি। আপনি খেতে পারেন স্যুপ, স্যালাডও খেতে পারেন, আপনি ফলও খেতে পারেন, জুস খেতে পারেন, কিন্তু গ্রেনস মানে বিস্কিট, স্মুদি, টোস্ট, কুড়মুড়া এসব আপনি খাবেন না। তাহলে এটা গেল ফিলার্সের কথা। মনে রাখবেন 4টে মিল 4 ঘন্টা অন্তর। ফিলার্সগুলোর কথা এক্ষুনি বললাম, আর 3টে মেজর মিলের জন্য 4টে ম্যাক্রো। আপনি ভাবছেন এতে কি হবে, এ তো নতুন কিছু নয়, কিন্তু এটাই আমরা ভুলে গেছি। আমাদের কাছে অনেকেই আসেন যাদের ডায়েটে এই ব্যালেন্সটাই অনেক সমস্যা থাকে, আর আমি সেটাই ঠিক করে দিই। আর যখনই এই ব্যালেন্সটা করে দিই, সঙ্গে সঙ্গে ওদের শরীরের সমস্ত লুকোনো অসুখগুলো সেরে যায়। যদি সর্দি কাশির ধাত থাকে সেটা চলে যায়, স্কিনে কোনো সমস্যা থাকলে সেটাও সেরে যায়, কোথাও ব্যথা বা যন্ত্রণা কিছু থাকলে সেরে যায়, অ্যাসিডিটি গ্যাসের সমস্যা থাকলে সেটাও সেরে যায়। এটা অনেক কিছু ব্যালেন্স করে দেয়। তাই এই দুটো পয়েন্ট খুব ভালো করে বোঝা দরকার। এবার নেক্সট পয়েন্ট, হারা হাচি বু, দ্য নেক্সট গোল্ডেন রুল, হারা হাচি বু। হারা হাচি বু খুব মজার একটা শব্দ। এটাকে ট্রান্সলেট করলে দাঁড়ায় যে পেট 80% ভর্তি হওয়া পর্যন্ত খান। মানে যদি আপনার খিদে পায়, 100% খাবার বদলে যেটা আমাদের মায়েরা ছোটবেলা থেকেই বলে আসে যে পেট ভরে খা, পেট ভরে খা, মানে যেটা আমরা করতে অভ্যস্ত, যে আমরা পেট ভরে খাই। এটা কি আদৌ ঠিক? না। আরও একটা থিওরি আছে ইন্ডিয়াতে, যেটাকে বলে অল্প আহার, মানে যতটা খিদে তার থেকে কম খাওয়া। এর ফলে আমরা কম অক্সিডেন্টস তৈরি করি, আর এর ফলে আমরা অনেক অসুখকে দূরে সরিয়ে রাখি, ওজন বেড়ে যাওয়া থেকে বাঁচি, ডায়াবেটিসকে, কোলেস্টেরলকে, ব্লাড প্রেশারকে, অনেক কিছু আমরা কন্ট্রোল করতে পারি। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। 80% ফুল হওয়া পর্যন্ত খাও। এই টার্মটা এটা এমন একটা আইল্যান্ড থেকে এসছে যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি শতায়ু আছেন। শতায়ু মানে কি? যাদের বয়স 100 বা তারও বেশি। তাই আমেরিকা বা দুনিয়া ভাবলো যে নিশ্চয়ই ওই আইল্যান্ডে এমন কিছু আছে যার জন্য ওখানকার মানুষ 100 বছরের বেশি বাঁচে। কিন্তু রিসার্চ করার পর জানা গেল যে এটা আসলে কিছুই নয়, এটা ওদের লাইফস্টাইল। মানে ওরা ততক্ষণ খায় যতক্ষণ না 80% ফুল হচ্ছে। ওরা ওদের নিউট্রিশনটাকে ব্যালেন্স করে, দে আর অ্যাক্টিভ। আজকের সেশন থেকে আপনি যদি একটা জিনিস শেখেন বা মানেন যে হ্যাঁ আমি যতটা খিদে তার চেয়ে কম খাবো, তাহলে আপনি নিজের নিউট্রিশন নিয়ে এবং হেলদি লাইফ নিয়ে অনেকটা যুদ্ধ জিতে যাবেন। নেক্সট দুটো গোল্ডেন রুল যেটা আমি ফলো করি সেটা হলো এক্সারসাইজ অ্যান্ড স্লিপ। আমার মতে এই দুটো জিনিস নিউট্রিশন বা ভালো লাইফস্টাইলের ক্ষেত্রে খুবই আন্ডাররেটেড, অন্তত আমার তাই বিশ্বাস। আমার বাবা ফিটনেস ফ্রিক ছিল। ছুটির দিনেও ভোর 5টার সময় আমাদের উঠিয়ে যোগা করাতেন। হয়তো সেখান থেকেই আমার অভ্যেসটা তৈরি হয়েছে, কিন্তু আমি অলমোস্ট প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন এক্সারসাইজ করি। 100 দিনের চ্যালেঞ্জ নিই যেখানে আমি একদিনও এক্সারসাইজ মিস করি না। এক্সারসাইজটা আসলে আমার রক্তে ঢুকে গেছে, মানে যেটাকে বলে আমার মজ্জায় ঢুকে গেছে। আর এক্সারসাইজ মানে কিন্তু শুধু হেঁটে নিলাম আর হয়ে গেল তা নয়। শুধু হাঁটাই কিছু হবে না। ওয়াকিং থেকে শুধু কার্ডিও পাওয়া যায়, কিন্তু স্ট্রেচিং, আপনার হ্যামস্ট্রিংয়ের স্ট্রেচিং চাই, কাফ মাসেলের স্ট্রেচিং চাই, কোয়াড্রিসেপের স্ট্রেচিং চাই। সেটা কি করে হবে? স্ট্রেচিং দরকার, সেটা যোগা আর পিলাটিস হতে পারে। কার্ডিও দরকার, যেটা জগিং বা ওয়াকিং বা সুইমিংয়ে হয়। আর একটা বয়সের পর স্ট্রেংথ ট্রেনিং দরকার। উইদাউট এনি স্ট্রেংথ ট্রেনিং ফ্লোর এক্সারসাইজ হতে পারে, ওয়েট ট্রেনিং হতে পারে, সুইমিংও হতে পারে।
তাহলে আপনি আবার রেজিস্ট্যান্স ট্রেনিং করছেন। আপনাকে কোনো একটা ফর্মে একটু হলেও স্ট্রেংথ ট্রেনিং, একটু স্ট্রেচিং করতে হবে, প্লাস কার্ডিও। এক্সারসাইজ হচ্ছে আপনার শরীরের অক্সিজেন। এটা অত্যন্ত ভাইটাল একটা জিনিস আপনার কার্ডিওভাস্কুলার ইমপ্রুভমেন্টের জন্য। অক্সিজেনের ইমপ্রুভমেন্ট মানে আপনার ব্রেনে বেশি অক্সিজেন পৌঁছবে, ফলে আপনার ব্রেন বেটার কাজ করবে, এফিশিয়েন্টলি কাজ করবে, মাসল সাস্টেন করবে, হাড় থেকে ক্যালসিয়াম ক্ষয়ে যাবে না। তাই ব্রাশ করার মতোই এক্সারসাইজটা করতে হবে। এক্সারসাইজ শুড নট বি বাই দ্য ওয়ে, ইট শুড বি দ্য ওয়ে অফ লাইফ। তাই আমি এক্সারসাইজে এত বিশ্বাস করি। নাও দ্য লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট ইজ স্লিপ। আপনি যদি ঘুমের দিকে নজর না দেন তাহলে আপনার সব ডমিনো ফল করবে। আর আজকাল যুগ যা চলছে, নেটফ্লিক্স অ্যান্ড হটস্টার, আরও কত ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সিনেমা আছে, ঠিক সময় ঘুমোনোটাই আপনি ভুলে গেছেন। আপনি যদি 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়েন, তার মানে কিছু একটা সমস্যা আছে। ঘুমটা খুব জরুরি। এটা আপনার জীবনকে সচল করে, এটা আপনাকে পরের দিনের চ্যালেঞ্জটা হ্যান্ডেল করার শক্তি দেয়। ঘুম আপনার শরীরকে রিপেয়ার করে প্রথম 4 ঘন্টার মধ্যে, যেটাকে বলে ডিপ স্লিপ টাইম। শরীরকে রিপেয়ার করা খুব খুব জরুরি। সার্কাইডান রিদমের ক্ষেত্রে সানরাইজ বা সানসেট মানে যেটাকে ধরা হয় প্রথম 4 ঘন্টা, যেমন ক্যালকাটা যেখানে সূর্য তাড়াতাড়ি অস্ত যায়, সেখানে এটা 10টা থেকে 2টোর মধ্যে হতে পারে, আর বম্বেতে 11টা থেকে 3টে। প্রথম ঘুমের 4 ঘন্টার মধ্যে আপনি অ্যাকচুয়ালি বডিকে রিপেয়ার করেন। এরপরে 4 ঘন্টা যেখানে REM স্লিপ হয়, সেটা আপনার ব্রেনের ফাংশনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ব্রেনকে শান্ত করা, যাতে ব্রেন পরের দিনের ফেস করার জন্য রেডি থাকে। মোটামুটি এই 5টা গোল্ডেন রুল, যেটা আমি বিশ্বাস করি। আর অফকোর্স আপনি আপনার ফুড এনজয় করবেন, গ্লুটেন খাওয়া ছেড়ে দিতে হবে না। যদি আপনি টোটালি গ্লুটেন ইনটলারেন্ট হন, বা আপনাকে ল্যাকটোজ ছেড়ে দিতে হবে না, মানে যাকে বলে মিল্ক ইনটলারেন্স। যদি আপনি সিভিয়ারলি ল্যাকটোজ ইনটলারেন্ট হন, তাহলে আপনাকে দুধ, দই, পনির ছাড়তে হবে। কিন্তু আপনি যদি সিভিয়ারলি ল্যাকটোজ ইনটলারেন্ট না হন, তাহলে পনির বা দই ট্রাই করতে পারেন। আর এগুলো আপনি ডাইজেস্ট করতেই পারবেন, কারণ ফার্স্ট ক্লাস প্রোটিন আসে শুধুমাত্র দুধ থেকে। ভেজিটেরিয়ানদের জন্য মিল্ক, না হলে ভেজিটেরিয়ানরা প্রোটিন পায় অন্য খাবার থেকে, যেমন ডাল বা নাটস। ভেজিটেরিয়ানদের জন্য ডাল, সোয়া, ডাল, ছোলে, রাজমা, পি প্রোটিন, বাকি সব সেকেন্ড ক্লাস প্রোটিন। কোনোটার মধ্যে 11টা অ্যামিনো অ্যাসিড নেই, যেটা আমাদের বডি ফাংশনের জন্য জরুরি। তাই ভিগান হওয়ার আগে মনে রাখবেন, কারুর পরামর্শ নিন, টক টু সামওয়ান, ডায়েট যেন ব্যালেন্সড হয়, এভাবেই কিন্তু এগোনো উচিত। নাও দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের এটাও মনে রাখতে হবে যে কোলেস্ট্রল ডায়েটের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এই যে ভেগানিজম নিয়ে এত মাতামাতি চলছে, তারপর দুধ খেও না, দুধ হোয়াইট পয়জন, দুধ আসলে বিষ, তাই দুধটা সাইড করে দাও। আমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দেশ, দুধ কেন ছেড়ে দেবো? কেন? কারণ ভেজিটেরিয়ানদের জন্য কোলেস্টেরল তো দুধ থেকেই আসে। আর কোলেস্টেরল এত ইম্পর্ট্যান্ট কেন? মনে রাখবেন, মায়ের ক্ষেত্রে যখন একজন মহিলা প্রেগনেন্ট হন, মিল্ক ইজ লিটারালি লাইফ গিভিং টু হার, কারণ বেবির ফিটাসের ব্রেন কোলেস্টেরল ডেভেলপ করে। So during also lactation time, when a mother delivers a lot of ghee sweat, কারণ কোলেস্ট্রল বেবির ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে। তাই গুজবে কান দেবেন না। আপনার ডায়েট যেন ভালো আর সায়েন্টিফিক হয়, তাহলে আপনি যে কোনো অসুখকেই সামলাতে পারবেন। আমার প্রচুর রোগ আছে আমার গোটা ফ্যামিলি হিস্ট্রির জন্য। আমাদের সবার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, অ্যাস্তমা, ইসকেমিক হার্ট ডিজিজ, ক্যান্সার, সবার ফ্যামিলিতে এরকম কিছু না কিছু আছে। তাহলে সেগুলো ঠিক হবে কি করে? আমি তো করেছি, আমার ফ্যামিলিতে সব আছে, বাট টাচ উড বাই গডস গ্রেস আমাকে এগুলো টাচ করেনি। প্লাস আমি অসুস্থ হই না। সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস অপরচুনিটি। এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব যা জানতে চাইবেন। সো থ্যাংক ইউ সো মাচ সুমনজি, দ্যাট ওয়াজ সো ওয়ান্ডারফুল। সবকিছু খুব সহজ লাগলো যা যা আপনি বললেন, নিউট্রিশনের ব্যাপারে, হেলদি ইটিং এর ব্যাপারে, হেলদি লাইফস্টাইলের ব্যাপারে। এই আলোচনা শেষ হলেই সবকিছু কিরকম ডিফিকাল্ট লাগে, মানে আমাদের ডেইলি লাইফে, মানে তাহলে কি করা যায়? যা যা বললাম সেগুলো মেনে চলা হয়তো একটু কঠিন, কিন্তু নিউট্রিশনের কথা বললে সবার আগে বলতে হয়, যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে হুজুগে মাতবেন কেন? আপনি যেটা বছরের পর বছর খেয়ে আসছেন সেটাই খান। মানে আপনি ছোটোবেলা থেকে গম খাচ্ছেন, এবার কেউ আপনাকে ছাড়তে বললো, শুনবেন না। সিম্পল ব্যালেন্স করুন। ধরুন আপনি গোটা ছোটোবেলা দুধ খেয়েছেন,
দুধ স্যান্ডউইচ, দুধ পরোটা, হাউ ডিফিকাল্ট ইজ দ্যাট? এটা খুব ভালো। মানে আপনার বাবা ঠাকুরদারা যা বলেছেন সেগুলো ঠিকই বলেছেন, আপনারও তাই করা উচিত। মানে আপনি তো জানেন লেট নাইট সাইকেল বলে একটা জিনিস আছে, সেটা কিছুটা কাজের জন্য বানানো। মোস্টলি আমার মনে হয় ওটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য, আর সেটা আপনি এখানে বললেনও। আর আমরা সত্যিই লেট নাইট পর্যন্ত জেগে থাকি, আর মঞ্জুরি এটাই জিজ্ঞেস করছে যে মিড নাইটে আমরা কি খেতে পারি, আর কি করেই বা আমরা এই আর্জটা কমাবো। যেমন ধরুন স্ন্যাক্স, চিপস, নুডলস ইত্যাদি ইত্যাদি। সরি। সো হাই মঞ্জুরি, আমার মনে হয় এটা আমাদের সবার প্রবলেম। আপনার দিনটাকে এমনভাবে ফর্মুলেট করতে হবে যাতে আপনি হয়তো রাত 2টো বা 1টা পর্যন্ত জেগে থাকবেন। আমি তাদেরকে বলি ওকে আপনার ডিনার টাইম হয়তো 10টা, আর হয়তো অত দেরিও নয়, আর যাই আপনি খান না কেন সেটা আনার যেন না হয়, এটা আমি খুব ক্লিয়ারলি বলেছি। গ্রেনস জাতীয় কিছু না, ব্রেড, বিস্কিট অ্যান্ড নাচোস, পোহা, উপমা এগুলো খাবেন না। ফল খেতে পারেন, আপনি খেতে পারেন ভেজিটেবলস, আপনি নাটস খেতে পারেন, বাটার মিল্ক, মিল্ক, দই। ডিনারের পরেই সমস্ত খাবার খেতে পারেন, কিন্তু প্লিজ চিপস খাবেন না। ধরা যাক আপনার চিপস খেতে ইচ্ছে করে, কিন্তু কেন ইচ্ছে করে? আপনার কিছু একটা নোনতা বা মিষ্টি তখনই খেতে ইচ্ছে করবে যখন আপনার বডিতে নিউট্রিশনের ঘাটতি আছে বা সঠিক সময়ে খাবার খাননি। 4 ঘন্টার গ্যাপটা মেনটেন করুন, আর মাঝে মাঝে কিছু খান, তাহলে আর এটা হবে না। হয়তো আপনি 1টার সময় লাঞ্চ করেছেন আর 5টার অনেক পরে আপনি সন্ধ্যের স্ন্যাক্স খাচ্ছেন, তখন তো আপনি চিপস খুঁজবেনই, কারণ আপনার বডি ইমিডিয়েটলি সল্ট চাইছে, নইলে ব্লাড প্রেশার কমে যাবে। এটা চাই, তাই বডি চিপস খুঁজছে, আর এভাবেই আপনি কন্ট্রোল করতে পারেন সময় খাবারটাকে। কিন্তু আমি যেমনটা আগেও বলেছি, যদি আপনার চিপস খেতে ইচ্ছে করে ক্ষতি নেই, অল্প করে খেতেই পারেন। যেমন আমি ডায়েটে বলেছি কোনো কিছুতেই না নেই, আপনি চিপস খেতে পারেন, কারণ চিপস তৈরি হয় আলু ভেজিটেবলস দিয়ে। তাই লেট নাইটে চিপস খেতেই পারেন, ইটস ওকে, কিন্তু লিমিটেড কোয়ান্টিটিতে, অল্প করে, ব্যালেন্স করে খান। আসলে অনেক সময় এরকম ধারণা থাকে যদি রাতে বিশেষ কিছু ফল খাওয়া হয় বা দই খাওয়া হয় তাহলে সেটা গলার জন্য বা শরীরের জন্য খারাপ। অনেকেই সাজেস্ট করেন রাতে দই না খেতে। আচ্ছা, এটা কি সত্যি মিথ যে কিছু কিছু ফল বা দই রাতে অ্যাভয়েড করা উচিত? একমাত্র একটাই ফল আমি সবাইকে বারণ করি, ইজ বানানা আফটার 4 o'clock। বানানার মধ্যে এমন কিছু থাকে যেটা আমার বডিকে স্যুট করে না। কলা আপনি 4টের আগে খান, এটা বাদে আপনি যে কোনো ফল খেতে পারেন। যদি মনে হয় ঠান্ডা লেগে যাবে তাহলে ফ্রিজ থেকে ফল বের করে রেখে দিন কিছুক্ষণের জন্য, তারপরে খান। খালি পেট ছাড়া দিনের যে কোনো সময় আপনি ফল খেতে পারেন, এটা মিথ। এই নিয়ে একটা বড় মিথ আছে, কারণ এই সব মিথ কখনো ভাঙা হয় না, কিন্তু আমি বিশ্বাস করি খালি পেট ছাড়া যে কোনো সময় ফল খাওয়া যায়, তাই আপনি যে কোনো টাইমেই ফল খেতে পারেন। এর পরের প্রশ্ন হলো দই। দই এমনিতে ঠান্ডা হয়, আমরা সবাই জানি। আপনি টাটকা দই পাতুন, যেমন আগেকার দিনে ফ্রিজ ছিল না, তাই লোকে রাতে দই জমাতো। এছাড়া ব্রেকফাস্টে দই খেত, আবার লাঞ্চেও দই খেত। ডিনারে খেত না, কারণ তখন টক হয়ে যেত, কিন্তু আজকাল তো দই জমিয়ে ফ্রিজেও রাখা যায়। আপনি ওটা বের করে অল্প গরম করে নিয়েও খেতে পারেন, তারপর খেয়ে নিন। তার মানে ডিনারের পর দই খেতে কোনো অসুবিধে নেই। আমি দেখেছি কারো সর্দি কাশি হয় না, কিন্তু যদি দইয়ে কোনো স্পেশাল অ্যালার্জি থাকে তাহলে খাবেন না। যাদের অ্যাস্তমা আছে তাদের আমি রাতে দই দিই না, কারণ এসব খাবারে সর্দি হওয়ার সম্ভাবনা থাকে দইয়ের টক ভাবের জন্য। যদি আপনি অ্যাস্থমেটিক পেশেন্ট হন তাহলে তাদের আমরা রাতে দই দিই না। এর পরের প্রশ্ন করেছেন রেনু বাগাড়িয়া, কনস্টিপেশনের রেমিডি কি? এখন প্রচুর মানুষ কনস্টিপেশনে ভুগতেই থাকেন, এটা একেবারেই কাম্য নয়। আপনাকে এমন কিছু খেতে হবে যেটা কনস্টিপেশন কমায়। আপনি যদি প্রচুর কফি খান সেটা কমাতে হবে, ডায়েটে প্রচুর জল খেতে হবে, লাঞ্চে আর ডিনারে ভেজিটেবল ইনক্লুড করতে হবে। কিছু কিছু ভেজিটেবল আছে যাদের মধ্যে হাই ফাইবার আছে, যেমন বয়েল বিটরুট, লাঞ্চ বা ডিনারে স্লাইস করে খেতে পারেন, এটা কনস্টিপেশন কমাতে সাহায্য করে। আরেকটা ফ্রুট আছে ড্রাগন ফ্রুট, ওটাও কনস্টিপেশনের জন্য খুব ভালো। আপনি ঢ্যাঁড়স খেতে পারেন, ঢ্যাঁড়সের তরকারি কনস্টিপেশনের জন্য ভালো। আরেকটা জিনিসে প্রচুর ফাইবার আছে, সেটা হলো ফিলিয়াম হাস্ক, যদিও আমরা ফিলিয়াম হাস্ককে খুব একটা বিশ্বাস করি না। এছাড়া এটার একটা দোকান আছে সেট কেয়ার ইন্ডিয়া, ওদের ওয়েবসাইটে গেলে ফাইবার পাওয়া যায়, যেটা তৈরি হয় গুয়ার গাম থেকে। এটা খুব ইফেক্টিভ কোলেস্ট্রল, সুগার কমাতে এবং কনস্টিপেশনের সমস্যাও দূর করে। ইট ইজ কল্ড ফিটোফাই। আপনি ফাইবার পাউডার ট্রাই করতে পারেন।
এটা আপনি জলে মিশিয়ে নিন, এটা একদম ট্রান্সপ্যারেন্ট, কোনো টেস্ট নেই। লাঞ্চের আধ ঘন্টা আগে এবং ডিনারের আধ ঘন্টা আগে খেতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন গ্রেনস যেন মিস না হয়। আমরা ভাবি যে শুধু সবজিতেই হয়তো ফাইবার আছে, আর কোনো কিছুতে নেই, কিন্তু বাল্ক অফ আওয়ার স্টুল ইজ মেড ফ্রম গ্রেনস। এই যে আপনি ভাত, রুটি, ব্রেড আরও যা যা খাচ্ছেন সেটা দিয়ে বাল্ক স্টুল তৈরি হয়। তাই আমরা ফ্যান্সি ডায়েট করি, যাই করি, যে শুধু স্যালাড খাই, শুধুই মুং স্যালাড খাচ্ছি বা পনির স্যালাড খাচ্ছি, এটা করে আমরা আমাদের বডিকে চ্যালেঞ্জ করি, ফলে কনস্টিপেশন হয়। সো ইউ ক্যান হেল্প ইয়োর সেলফ, রোজ হাঁটলেও কিন্তু কনস্টিপেশন দূর হয়, আসলে বেশি করে মুভমেন্ট করা। কিন্তু সেখানেও একটা মিথ আছে, আমি জানি না এটা মিথ না সত্যি, যে যদি আপনি রেগুলার ইন্টারভালে খান, মানে প্রতি 2 ঘন্টায় কিছু না কিছু খান, তাহলে আপনার বডি বেটার এবং ফাস্ট কাজ করে, আপনি অনেক বেশি হেলদি হতে পারেন। এটা কি সত্যি নাকি এটা একটা মিথ যে প্রত্যেক 2 ঘন্টায় আপনাকে কিছু না কিছু খেতে হবে? না না, আমি তো বলেইছি প্রতিদিন 4টে মিল খেতেই হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, উইচ ইজ গ্রিনস। এর মাঝে প্রত্যেক 2 ঘন্টার খাবারগুলো বিস্কিট বা ভাজাভুজি বা চিপস যেন না হয়। যেমন আমি বলেছিলাম, এগুলো নাটস, ফ্রুটস, স্যালাড, স্যুপ হতে পারে, যেগুলো সহজ পাচ্ছ। তাই মেটাবলিজমের প্রশ্ন যেটা আপনি করলেন সেটা খুব খুব সহজ, এটা তো বিজ্ঞান। আপনি যদি অনেকক্ষণ ধরে খালি পেটে থাকেন, আপনার শরীর আপনার মাসল থেকে এনার্জি নিতে থাকে, তার মানে মাসল ব্রেকডাউন, তার মানে আপনার মেটাবলিজম ড্রপ করবে, কারণ আপনি এনার্জি বার্ন করছেন আপনার মাসল দিয়ে, তাই না? তাহলে আপনি এনার্জি বার্ন করবেন কি করে যদি আপনার মাসল মাস বেশি হয়? ন্যাচারালি আপনার মেটাবলিজম ড্রপ করবে। তাই জন্য রেগুলার মিল খেলে মেটাবলিজম মেনটেন হয়, আপনার ওজনও বাড়বে না, আপনি ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর যে কোনো কিছুর সঙ্গে মোকাবিলা করতে পারবেন। এবার কিছু র্যাপিড ফায়ার, অলিভ অয়েল না রিফাইন্ড অয়েল? হ্যাঁ, আই উড গো ফর রিফাইন্ড অয়েল। ফ্রাইড না রোস্টেড? রোস্টেড। রোস্টেড কেন? কারণ ফ্রাইডে অনেক বেশি ক্যালোরি আছে। হ্যাঁ হ্যাঁ, আর ক্যালোরি ডেন্স, আমরা আগের ক্যালোরি বার্ন করতে পারবো না। আজ থেকে 40-50 বছর আগে আমরা বার্ন করতে পারতাম, আমরা সব জায়গায় হেঁটে যেতাম, এখন সব জায়গায় হয় গাড়ি নয়তো এসকেলেটর আছে, এখন তো আমরা উঠে পাখাও বন্ধ করি না। পরের প্রশ্ন হলো, আচ্ছা কিছু ভাজার পর আমরা কি তেলটা ফেলে দেবো? মানে ভাজাভুজি কি এইভাবেই খাওয়া উচিত? আমি তো তাই করি, একবার অয়েল ফ্রাই হয়ে গেলে ওটা নালাতেই চলে যায়। নেক্সট প্রশ্ন এসছে শাবানা খাতুনের কাছ থেকে, খালি পেটে সকালে আখের রস খাওয়া যায়, এটা কি ফল হিসেবে কাউন্ট করা হয়? এটা কি খাওয়া উচিত নাকি উচিত নয়? হাই শাবানা, তুমি অফকোর্স 1 গ্লাস আখের রস খেতে পারো, যদিও এটায় সুগারের মাত্রা অনেক বেশি, এতে প্রচুর নিউট্রিয়েন্টস আছে। আমার মনে হয় মাঝে মধ্যে খাওয়া যায়, তবে রোজ নয়। তার চেয়ে ডাবের জল খাওয়া অনেক ভালো, খালি পেটেও। আর ময়দা শরীরের জন্য ভালো না খারাপ? এটা জগন্নাথ ব্যানার্জির প্রশ্ন। হাই জগন্নাথ, আমি জানি ময়দা নিয়ে মানুষের মনে প্রচুর ট্যাবু আছে। আমার মতটা বলি, আমাকে এই প্রশ্নটা খুব করা হতো, হোল হুইট ব্রেড খাবো না হোয়াইট ব্রেড খাবো। বাবা রে, আমার একটাই উত্তর, আই লাইক হোয়াইট ব্রেড, আর আজও আমি হোয়াইট ব্রেডই খাই। মাঝখানে আমি বেশ কিছু বছর ব্রাউন ব্রেড খেয়েছিলাম, আমার কোনো হেলথ বেনিফিট হয়নি, না আমার কনস্টিপেশন সেরেছে, না আমার সাংঘাতিক এনার্জি পেয়েছি। কিন্তু আমি বলছি হোয়াইট ব্রেড আর ব্রাউন ব্রেড নিয়ে আমার থিওরিটা কি। হোয়াইট ব্রেডে কি আছে? ময়দা আছে, মানছি, কিন্তু হোল হুইট ব্রেডে কি থাকে? হুইট থাকে, কিন্তু সেটাকে স্পঞ্জি করার জন্য ওতে গ্লুটেন দিয়ে দেওয়া হয়। আমি বেকিং করে যারা তাদের কাছ থেকে জেনেছি, ওরা অনেক গ্লুটেন দেয়, মানে এক্সেসিভ গ্লুটেন থাকে। এরপরে সুগার সলিউটস দেওয়া হয় মিষ্টি করার জন্য। হোয়াইট ব্রেডের ন্যাচারাল লাইফ স্প্যান বেশি হয়, কারণ ময়দা দিয়ে তৈরি। এতে হুইটের যে ভেতরের অংশটা আছে সেটা কিন্তু থাকে না, যেটা খাবারকে তাড়াতাড়ি র্যান্সিড করে, যেটা হোল হুইট ব্রেডে থাকে। এই জন্যই এতে স্টেবিলাইজিং এজেন্ট দেওয়া হয় হোয়াইট ব্রেডে, যাতে এটা স্টেবিলাইজড হয়। আর সবচেয়ে বড় কথা, যদি আপনার বাড়িতে স্টাফ থাকে তাহলে দেখবেন ওরা ব্রাউন ব্রেড ছোবেই না। আপনি সোমবার ব্রাউন ব্রেড আনান, ফ্রাইডে পর্যন্ত ওটাই খান, এদিকে হোয়াইট ব্রেড ওরা রোজই ফ্রেশ পেয়ে যায়। তার মানে আমরা বাসি ব্রেড খাই। আর একটা লাস্ট জিনিস, ব্রাউন ব্রেড বা হোল হুইট ব্রেড এগুলোকে আমরা পাতলা স্লাইস করে কাটতে পারি না, ওগুলো ভেঙে যাবে। তাহলে আপনার হোল হুইট ব্রেড যদি এতটা থিক হয়, তাহলে হোয়াইট ব্রেড কতটা থিক হবে? তার মানে আপনি ডাবল ক্যালোরি খাচ্ছেন। আপনি যদি নর্মালি সাইজের ব্রেড খান হোয়াইট, তাহলে 50 ক্যালোরি, কিন্তু এই সাইজের হোল হুইট ব্রেড খেলে ক্যালোরি হয় 89। এতটা বেশি ক্যালোরি আপনি খাচ্ছেন।
আমরা তো দুটো সাইজের ব্রেডই খুশি হয়ে যাই, 50-50 দুটো খেলেই হয়ে যায়। তারপরে বাটারও লাগিয়ে নিই, আমি খুব খুশি। আমি বলছি না যে হোল হুইট ব্রেড খারাপ, কিন্তু এতে বেশি ক্যালোরি থাকে আর এতে খুব কম ফাইবার থাকে, যেটা আপনি 2 কামড় আপেলেই পেয়ে যাবেন। আপেলে এতটাই বেশি ফাইবার থাকে, তো ইটস নাথিং গ্রেট ডিল। আপনি ময়দা খেতেই পারেন, কিন্তু এতে কনস্টিপেশন হয়, সুগার ভর্তি থাকে, তাই ডায়াবেটিক্সদের অ্যাভয়েড করা উচিত, কিন্তু খারাপ আমি বলছি না, একেবারেই না। কোনো স্পেশাল অ্যাডভাইস যেটা আপনি শেয়ার করতে চান, যেটা আপনার মতে এই লাস্ট 15 থেকে 18 মাসের প্যান্ডামিকে মানুষকে হেল্প করেছে? আর আপনার মতে যাই সিচুয়েশন হোক না কেন, যেটা মেনে চললে আমাদের ইমিউনিটি আরও বেটার হবে আর আমরা হেলদি থাকতে পারবো? আর শেষ করার আগে কিছু টিপস। হাই গাইজ, আমি জানি প্যান্ডেমিকের সময়, কঠিন সময়, আপনাকে ইমিউনিটিটা ঠিক রাখতেই হবে, কারণ সামান্য সর্দি কাশি হলেও এখন মনে হয় এটা কোভিড, প্রচুর টেস্ট করতে হয়, শুধু আপনার নয় গোটা পরিবারকেও টেস্ট করাতে হয়। ইমিউনিটি ঠিক রাখতে হলে ঠিক সময়ে খান, যথেষ্ট ঘুমন, প্রতিদিন এক্সারসাইজ করুন, নিজের বেসটা নষ্ট করবেন আর পজিটিভ থাকুন। এগুলো আমাকে খুব হেল্প করেছে, বাকিদেরও করবে। আর ভিটামিনস লেভেল চেক করুন রেগুলারলি, আয়রন, B12 and D3, কারণ এই ডেফিসিয়েন্সিগুলোই অনেক সমস্যা করতে পারে ভবিষ্যতে। আর অনেক সময় আয়রনের ঘাটতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আয়রনের ঘাটতি হলে যেটা হয় সেটা অ্যাকচুয়ালি কোভিডের ওপর অনেকটা প্রভাব ফেলে, তাই আয়রন লেভেল এই সময় ঠিক রাখতে হবে। অ্যান্ড দ্যাটস অল, অ্যান্ড বি স্ট্রং। আচ্ছা, সাপ্লিমেন্টস মানে আয়রন সাপ্লিমেন্টস, B12 সাপ্লিমেন্টস, এগুলো কি নেওয়া ঠিক? আমি দেখছি মানে এখন লাস্ট 18 মাসে যে পরিমাণ সাপ্লিমেন্ট আমি বাড়িতে কিনেছি, আয়রন, ভিটামিন সি, B12, এগুলো কি খাওয়া উচিত? ভিটামিন নিয়ে আমার বক্তব্য হলো, আসলে সময়ের অভাবে এটা নিয়ে কিছু বলতে পারলাম না, কিন্তু আমি বলছি না যে ভিটামিন আপনাকে খাবার মধ্যে রাখতেই হবে। এখন ভিটামিন সি একটা বড় ইস্যু হয়ে গেছে, সবাই একটা ভিটামিন সি, 2টো ভিটামিন সি, 3টে করেও খাচ্ছে। ভগবান, এতে কিন্তু শরীরে অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু ভিটামিন সি শরীরে দরকার, কিন্তু আপনার অ্যাসিডিটি থাকলে আপনি লিমসি খেতে পারবেন না, কারণ এটা অ্যাসকর্বিক অ্যাসিড আছে। আরও অনেক ভিটামিন আছে যেগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় না, লোকজন বাইরে থেকে আনায়, সেগুলো নন অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি। একটা করে ভিটামিন সি স্কিনের জন্য ভালো, জয়েন্টের জন্য ভালো, আর আয়রন ডেফিসিয়েন্সির জন্য আপনাকে এর সাথে আয়রন নিতে হবে। একদিনে একটা 500 mg নিলেও আপনার ইমিউনিটি ভালো হবে তা নয়। আয়রন আছে এমন খাবার খেতে হবে বা আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে যদি আপনার শরীরে আয়রন কম থাকে। খেয়াল রাখুন B12 ঠিক থাকে, আর D3, ভিটামিন D3 কম থাকলে আপনার ইমিউনিটি কম্প্রোমাইজড হতে পারে। খেয়াল রাখুন যাতে আপনার ভিটামিন D3 লেভেল ঠিক থাকে। এর জন্য শর্টস নেবেন না, ওরাল মেডিকেশন নিন, কারণ ইট ডাজ নট গো স্পাইক আপ অ্যান্ড স্পাইক ডাউন, দুম করে নেমে যায়। তাই ওরাল সাপ্লিমেন্টস নিন। আরেকটা ভিটামিন যেটা আপনার খুব প্রিয় সেটা হচ্ছে ওমেগা। ওমেগার সঙ্গে কিন্তু ইমিউনিটি সম্পর্ক নেই, কিন্তু আপনার দীর্ঘায়ুর সঙ্গে সম্পর্ক আছে। আর আছে আপনার ব্রেন ফাংশনিংয়ের সঙ্গে, যখন আপনার বয়স হবে 80, 90, 100, আপনার নিউরো ট্রান্সমিটারগুলো ভালোভাবে কাজ করবে যদি আপনার রক্তে ভালো ওমেগা DHA থাকে। আমরা সবাই মাছ খাই না, তাই আমাদের ডায়েটে খুব কম পরিমাণে ওমেগা 3 থাকে। আপনি পাবেনই না, আপনাকে এতটা ওয়ালনাট খেতে হবে এই পরিমাণ ওমেগা পেতে গেলে, বা ফ্ল্যাক্সিড। তাই ওষুধই ভালো। এটা প্রমাণিত যে সবার এই ভিটামিনটা নেওয়া উচিত, শুধুমাত্র ব্রেনের জন্য নয়, এটা আপনার চোখের জন্যও ভালো। লোকেশ, আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে ডাকার জন্য। আমি সবাইকে ফ্লেক্সি স্ট্রংয়ের ব্যাপারে কিছু বলতে চাই। এই কথাটা ডায়েটের সঙ্গেও যায়। আপনার ডায়েট যথেষ্ট ফ্লেক্সিবল আর স্ট্রং হওয়া উচিত, যাতে আপনার হেলথ ভালো থাকে, সতেজ থাকে, আর আপনি অনেক দিন সুস্থভাবে বাঁচতে পারেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার হেলথ ভালো না থাকলে আপনার বুদ্ধি ঘোরধার হবে না, আপনার শক্তি দৃঢ় হবে না, আপনার সৌন্দর্য প্রকাশিত হবে না। তাই সুস্বাস্থ্য ভীষণ ভীষণ জরুরি। স্বাস্থ্যে ইনভেস্ট করুন, স্বাস্থ্যের জন্য সময় ইনভেস্ট করুন, অন্য সমস্ত ইনভেস্টমেন্টের চেয়ে স্বাস্থ্যে টাকা ইনভেস্ট করুন। তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফ্লেক্সি স্ট্রং টক্সে আপনাকে পাওয়াটা আমাদের কাছে একটা ভীষণ বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ সুমনজি, ভীষণ ভালো একটা সেশন পেলাম। থ্যাংক ইউ।